ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করার ব্যবস্থা চলছে। ভারত একটা ভয়ঙ্কর রকম একটা জঙ্গি কাজ করবে, জঙ্গি একটা নাটক করবে, জঙ্গি নাটক করে সারা পৃথিবীকে দেখাবে আঙ্গুল দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ চাপানোর চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি শেষ হওয়ার আগে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, স্বৈরাচারী শেখ হাসিনার করা শান্তি চুক্তি, এই উপদেষ্টা সরকারকে দ্রুত বাতিল করতে হবে। রোনাল্ডোরা দেখলো যে ভারতের কাছে দিয়ে তো চীনকে সরানো যাচ্ছে না, ভারতের নাকের ডগার উপর দিয়ে চীন কিন্তু সবই করে যাচ্ছে এবং তিস্তা প্রজেক্ট আসবে সবই করবে, কারণ হাসিনার হাতে টাকা নাই। চীনের টাকা ছাড়া হাসিনার সরকার চালানো এবং টিকানো এই ছাত্র আন্দোলন না হলেও ম্যাক্সিমাম 6 মাসের মাঝখানে অর্থনৈতিক ধসা হাসিনার ধস হতোই। এবং তার পরবর্তীতে ডোনাল্ডোরা কিন্তু সরাসরি ঢুকলো। কেন আজকে এই সরকার এনজিওরা বেশি? কারণ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাষ্ট্রই কিন্তু সমস্ত প্ল্যান কষে, যেই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যত কথাই বলছি, এর পিছনে অঙ্কটা কিন্তু চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চালিয়ে কিন্তু ইউনিস সেন্টারেই এটা নিয়ে মিটিং হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের আরো 8 মাস আগের থেকে ইউনিস সেন্টারে কিন্তু লাগাতার মিটিং হয়েছে। এখন প্রশ্ন করবেন আমাকে অনেকেই, যেখানে বাংলাদেশের এই এনটিএমসির টেলিফোন গোয়েন্দাগিরিতে এবং ডিজিএফআই এর এত কড়া নজরদারির উপরে, যেখানে সবার টেলিফোন ট্র্যাক করা হতো, গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাইকে ট্র্যাক করা হতো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো অবশ্যই ট্র্যাক করা হতো, সবকিছুতে ওনার বিরুদ্ধে 100-র উপরে মামলা। তাহলে এই মিটিং হলো কিভাবে? হয়েছে এই মিটিংগুলার শুরু করে এই মিটিংগুলার পর আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু তারপরে যেই এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন করেছে, তখনও কিন্তু 9 দফাই দাবি দিচ্ছিল এই ছাত্র নেতারা। তাদের দাবি কিন্তু হাসিনার পতন না, ছিল না, মোটেই না। বিএনপির দাবিও গত 15 বছর হাসিনার পতন ছিল না। তারা 20 দফা, 25 দফা, 30 দফা নিয়ে আসছে। এই জন্যই হাসিনা বসে বসে হেসেছে, আরো মানুষ মেরেছে। একইভাবে এই ছাত্ররাও যারা আজকে ভণ্ডামি করছে, এই ছাত্ররা ছিল 9 দফা দাবি ছিল, তখন কিন্তু হাসিনার পতন ছিল না। হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার, কোন ছাত্র নেতার নির্দেশনা, ছাত্র জনতার 15 বছরের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ, আর কিছু না। তো এই যে এনজিওতে কারা বসিয়েছে, এই প্রশ্নটা কিন্তু সবাই করেছে। যুক্তরাষ্ট্র বসিয়েছে। বাংলাদেশের এবং পৃথিবীতে সকল দেশে এই যে পার্বত্য চট্টগ্রামের প্রতি পাহাড়ে পাহাড়ে কিন্তু মিশনারিজ আছে। আমার চেয়ে 1000 গুণে হাসিন স্যার ভালো জানেন। এদের কামগুলোই হচ্ছে কি করে খ্রিস্টান বানানো যায়, খ্রিস্টান ধর্ম বানানো যায়, কি করে এদেরকে পশ্চিমা দিয়ে এদেরকে স্বাধীনতা করায় সাহায্য করা যায়, এদেরকে কিভাবে ওই লাইনে 2 নম্বর লাইনে দেশবিরোধী কাজে সাহায্য করা যায়। বাংলাদেশের এনজিও গুলা, যতগুলো এনজিও আছে, মনে আছে 11 সরকারের আশা ছিল জিল্লুর রহমান না কি যেন নামটা, এনজিও, এগুলো কিন্তু সব আমেরিকান ইমপ্ল্যান্ট। এবং এই যে এনজিও না, আমি বলছি 11 কথা। আর এখন হচ্ছে এই যে আদিলুর রহমান, রিজওয়ানা, উমুক সুমুক, সবাই হচ্ছে এনজিও। কাজের সিলেকশন। বর্তমানে অকুস্থলে বাংলাদেশের মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ চালানোর যেই কোয়ালিটির দরকার তাদের, সেখানে পুঁথিগত বিদ্যা দিয়েই শুধু হয় না, সেখানে একটা বিপ্লবী চেতনার মতো একটা শক্তি, সাহস নিয়ে এবং ডিসাইসিভ রোল, মানে ক্যাপাবিলিটি আছে, মানে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি আছে, এরকম ব্যক্তিবর্গকে বসানো উচিত। যেমন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যদি সমস্যার সমাধান করতে হয়, হাসিন স্যারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া উচিত। কিন্তু দিবে না তো, দেশপ্রেম নাই তো, অঙ্ক চলছে, আমেরিকার নির্দেশে চলছে। এবং আমার ভয়টা হচ্ছে সেখানেই, এই যে নিউ ইয়র্কে উনি গেলেন, নিউ ইয়র্কে গেলেন, ভাষণ দিবেন, সব ঠিক আছে, মোদির সাথে তো ওনার দেখা করতে চাওয়ার দরকার নাই। মোদির নিজ ইন্টারেস্টে মোদি ওনার সাথে দেখা চাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাক। আপনি কেন রিকোয়েস্ট করবেন মোদির সাথে দেখা করার জন্য? এখানেই তো নত জানো আপনার নীতি শুরু হয়ে গেল। এইখানে তারপরে ওই কি বলে ফরেন সেক্রেটারি তৌহিদ, উনি এখন কি বলে এটাকে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি মিনিস্টারের সাথে বসবে, জয়শঙ্করের সাথে বসবে, আলোচনা করবে। সেখানে তাকে শক্ত থাকতে হবে, সেখানে তাকে দেশ নিয়ে শক্ত, কিন্তু আই ডাউট 100% সেখানে নত জানু হয়ে মাথা নত করে কথা বলবে সে। এবং এই যে আস্তে আস্তে, এবং ভারত এই যে আমেরিকা যাচ্ছে, এর মাঝখানে শুরুতেই বলেছেন মোদির সাথে জো বাইডেনের মিটিং হয়েছে। এটা তো আর অজানা কিছু না, এটা হচ্ছে দেখা মিটিং। অদেখা এবং অজানা মিটিং যে কত হচ্ছে, আলোচনা হয়েছে, আরো কি কি বিষয় এক্স্যাক্টলি, এটা প্রকাশ্যে আসছে। অপ্রকাশ্যে যত কিছু হচ্ছে তা তো আমরা জানি না।
সেখানে আমার ভয়টা হচ্ছে এই যুক্তরাষ্ট্র বাংলাদেশটাকে আবার ভারতের হাতে দিয়ে দিবে, তোমরা চালাও, আমরা হাসিনাকে সরিয়ে দিয়েছি, তোমরা চালাও। এখন কিন্তু ওই একই পুরনো বোতলে নতুন মদ দিয়ে দিবে আর কি, ভারতের হাতে দিয়েই আমাদের এই উপদেষ্টা সরকারের হাতে হ্যান্ড ওভার করবে। এবং আমার আরেকটা যেটা ভয়, কনসার্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করার ব্যবস্থা চলছে। কিভাবে? সামনে কিন্তু দুর্গাপূজা, এই দুর্গাপূজায় আমি কয়েকবার মেনশন করেছি, আমার কয়েকটাই, দুর্গাপূজায় ভারত একটা ভয়ঙ্কর রকম একটা জঙ্গি কাজ করবে, জঙ্গি একটা নাটক করবে। জঙ্গি নাটক করে সারা পৃথিবীকে দেখাবে আঙ্গুল দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ চাপানোর চেষ্টা করবে, এবং তারপর ডক্টর মোহাম্মদকে ব্ল্যাকমেইল করবে। ব্ল্যাকমেইল করে আবার ভারত এসে জুড়ে বসবে বাংলাদেশের ভিতরে, ভারতের আবার প্রবেশ শুরু করে। এখনো আছে, পুরা নির্মূল হয় নাই, তারপরও একদম প্রকাশ্যে এসে বাংলাদেশের প্রবেশ করবে, ভারত আবার দেশ চালাবে। আমার গত 4 বছরের যতগুলো কথা বলেছি, কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন কোন কথাটা ভুল হয়েছে আমার, আল্লাহ মাফ করুক, এই কথাটা যেন আমার ঠিক না হয়। যদি ঠিক হয় তাহলে দেশ গেছে। যা ছিল হাসিনা থাকতে যা বিপদ ছিল, তার চেয়ে আরো ভয়ঙ্কর রকম বিপদ আসবে। আমাদের জেনারেলরা স্যার চিরাচরিতভাবে রাজনৈতিক দলগুলোর কাছে নাক খত দিয়ে তারপরে জেনারেল পদটা পড়ে, র্যাঙ্কটা পড়ে। ওই যে আমি বলেছি, আমি ভালো করে জানি, সেনাবাহিনী অফিসারের ক্ষতি কিন্তু সিভিলিয়ান রাজনীতিবিদরা করে না, এই সেনাবাহিনীর অফিসাররাই করে। আপনাকে গুম করেছে কারা? আপনাকে গুমের সাথে যারা জড়িত, তারা তো এখন নিউ ইয়র্কে বসে বসে আবার কেউ দেখছি দেশপ্রেম উতলে ফেলছে মুখ দিয়ে। আপনাকে মনে আছে আপনাকে আমি বলেছিলাম, আমাকে ফোন করে বলে যে স্যার আপনি কর্নেল হাসিনকে নিয়ে কথা বললেন না, কর্নেল হাসিনকে, কারণ ওনাকে আমি নিজে জানি ওনার জঙ্গির সাথে সংশ্লিষ্টতা ছিল ইত্যাদি বলে। সাথে সাথে মনে আছে স্যার, আপনাকে আমি ফোন করেছিলাম 2020 সালে, ফোন করে বলেছিলাম স্যার এই অফিসারটা আপনাকে গুম করলো, আপনার ব্যাপারকে আপনাকে বীর বলে আমি প্রথমবার বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট টাইম কেউ লাইভে নাম উল্লেখ করলাম, আপনাকে কৃতিত্ব দিলাম। সে নিউ ইয়র্ক থেকে ফোন করে আমাকে মুখ বন্ধ করার জন্য রিকোয়েস্ট করলো। তারপরে যখন আপনাকে আমি আয়না ঘরে, আমি যখন আল জাজিরার কাছে আপনাকে আমি যোগাযোগ করিয়ে দিলাম, যে এটাকে আল জাজিরার সাথে, আমি আল জাজিরাকে বললাম যে আমি এমন একটা ব্যক্তিকে দিব, ওনার দেখাশোনা করবেন, ওনাকে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, বাট হি উইল বি দি পারফেক্ট পারসন যে আয়নাঘর সম্পর্কে সবকিছু বলতে পারবে। এরপরে হঠাৎ করে দেখলাম সেই অফিসার ফেসবুক জুড়ে আপনার প্রশংসা, আপনাকে বীর বানিয়ে। এই যে মুনাফেক গুলা, সারা বাংলাদেশ ভরা মুনাফেক, এই মুনাফেক গুলাকে আবার রাতারাতি বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে কি হুজুগে, যা শুনে আমাদের তো মানুষরা লাইন ধরে গালি দিবে, কারণ আমরা সত্যি কথা বলি। আর রাতারাতি যেসব মুনাফেক গুলো দাঁড়িয়ে যায়, তাদেরকে রাতারাতি এরা হিরো বানিয়ে ফেলে। তো এইরকম মুনাফেক কিন্তু বাংলাদেশ ভরা, এবং সশস্ত্র বাহিনীতেও কিন্তু এইসব মুনাফেক আছে। আপনি বলেছেন আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়েছিলাম, আমরা আবার দূরে চলে গেছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি শেষ হওয়ার আগে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, স্বৈরাচারী শেখ হাসিনার করা শান্তি চুক্তি, এই উপদেষ্টা সরকারকে দ্রুত বাতিল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সেনাবাহিনী যেসব ক্যাম্প সরিয়ে নিয়ে আসা হয়েছে, সেই সব ক্যাম্পগুলোকে পুনর্বহাল করতে হবে। কারণ পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব এত বছর টিকে ছিল শুধুমাত্র এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যতগুলা প্রাণ দিয়েছে। এই যে আমি আগে বলেছি, লেফটেন্যান্ট মুশফিক, আরো অনেকে আছে, স্যার আরো বেশি নাম বলতে পারবেন, 30,000 উপরে বাংলাদেশের জীবন গেছে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা করতে। এবং এই পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আবার একে একে সকল ক্যাম্পগুলোকে পুনর্বহাল করতে হবে। এই যে বাংলাদেশে এখন আনসাররা, সারা বাংলাদেশে এই 60-70 লাখ আনসার, যারা আওয়ামী লীগের সাথে সব বাহিনী নষ্ট করে ফেলেছে, এই যে আনসাররা এখন বিভিন্ন শহরে, ঢাকা শহরের ভিতরে এদের হেডকোয়ার্টার, শহরে বসে কাম কাজ তেমন একটা নাই, রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে, এখন বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। এদেরকে আবার পার্বত্য চট্টগ্রামে পাঠানো হোক। এই 60 লাখকে শহরে বসিয়ে না রেখে, রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে এদেরকে পার্বত্য চট্টগ্রামে পাঠানো হোক আরো অধিক হারে, এবং তাদেরকে ভাতা দেওয়া হোক, সকল সুবিধা দেওয়া হোক। আমার মনে পড়ে আনসারদের, আমি যখন কথা বলতাম আমি ক্যাম্পে, আনসারদেরকে বছরে 5 রাউন্ড তাদের ফায়ারিং করার, প্র্যাকটিস করার মাত্র 5 রাউন্ড ইস্যু ছিল, যেটা লজ্জাজনক। একটা মানুষ যদি বছরে 5টা রাউন্ড ফায়ার করে, তার চেয়ে বেশি ফায়ার তো করে এই রাজনৈতিক সন্ত্রাসীরা।
তো একটা সরকারি একটা বাহিনী কিভাবে বছরে মাত্র 5টা রাউন্ড বুলেট প্র্যাকটিস করে? তো আমি ব্যক্তিগতভাবে এদেরকে বিনা অনুমতিতে আমি এদেরকে ফায়ারিং প্র্যাকটিস দিতাম সেনাবাহিনীর বুলেট ব্যয় করে। তো কথা হচ্ছে একটা একটা ইয়াং মেজর যখন তারাই সাহস থাকতে পারে যে সরকারি অনুমোদন ছাড়া সেনাবাহিনীর বুলেট ব্যয় করে আনসারকে প্র্যাকটিস দিতাম আমি আমার ফায়ারিং রেঞ্জে, এই সরকারের অতি দ্রুত এই সশস্ত্র বাহিনীর এবং সরকারের এই আইন পরিবর্তন করে আনসারকে বেশি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পার্বত্য চট্টগ্রামে পাঠানো হোক। এছাড়া পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই ষড়যন্ত্র ইহকালে কোনোদিন বন্ধ হবে না, এটা থেকেই যাবে।